ওকে, তো যাই হোক, আমরা এখন আর কোশ্চেন নিচ্ছি না, আমরা আমার মেইন টপিকসে শুরু করি। কেউ একজন বোধহয় কিছু লিখেছেন, দেখি জরুরি কিনা। আচ্ছা, স্যার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ফাইন্যান্স উইথ ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো হারুন, দেখেন তো একটা জিনিস, আমার প্রেজেন্টেশন স্লাইড দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমার জানা দরকার। হ্যাঁ, জি জি দেখা যাচ্ছে স্যার। ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই জাস্ট এখন থেকে সামনের সময়টাতে আমি আর আপাতত কোশ্চেন নিচ্ছি না, আনলেস আদারওয়াইজ আমি হচ্ছে আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, এক। আর সেকেন্ড হচ্ছে যে এখন আপনারা আসলে একটু ধৈর্য ধরে আমাকে শুনতে হবে। আমি যে টপিকসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, দেখিয়েছি টপিকসটা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফর নন ফাইন্যান্সিয়াল প্রফেশনালস লাইক আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার্স, আপনার সেলস মার্কেটিং, সাপ্লাই চেইন, এইচআর এবং অন্টারপ্রেনিয়র। সো অ্যাকাউন্টিং বলতে আসলে আমাদের এই প্রসেসে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, এলিমেন্ট অফ অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করব আজকে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে একটু বুঝতে হবে। তো এখন যদি আমি বলি, আমার কমিটমেন্ট অনুযায়ী, হিসাব অনুযায়ী যিনি শব্দ করছে ওনাকে কিন্তু বাদ দেওয়ার কথা একাধিকবার বলার পরে। হারুন, আপনি বাদ দিতে থাকেন, কারণ এটা অ্যালাউ না করলে লোকজন সাবধান হবে না। আপনি যিনি শব্দ করবে আনমিউটেড হয়ে ওনাকে আপনি ওকে স্যার। পারমিশন ছাড়া, তোলা ছাড়া। জি। সো আসলে আমি যেমনটি বলছিলাম, সেই জিনিসটা ছিল এরকম যে একটা বিজনেস, যে কোনো বিজনেসের হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ বলা হয়, বিজনেসের ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অ্যাকাউন্টিং। এবং অ্যাকাউন্টিংটা যেহেতু বিজনেসের ল্যাঙ্গুয়েজ, তেমনি ভাবে আমরা যে কোনো ভাষায় কিন্তু আমাদের একটা অ্যালফাবেট থাকে। লাইক বাংলায় বললে আমরা অ আ ক খ লিখি, ইংরেজিতে এবিসি লিখি। তো এই অ্যালফাবেটটা হচ্ছে মূলত অ্যাকাউন্টিং রিপোর্টিং সিস্টেম, যেমন আইএস এবং আইএফআরএস, ঠিক আছে। সো এখানে আমরা যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর দুইটা পার্ট দেখতে পারি, আমাদের যে অর্গানাইজেশন গুলো চলে সেখানে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং কন্ট্রোল। সো আপাতত আমরা এই কর্পোরেট ফাইন্যান্সের অংশটা আজকে আর বেশি ডিসকাস করার সুযোগ পাবো না। এই কোর্সটা যদি আপনার আজকে আমাদের যে ফ্রি সেশনটা চলবে, এই সেশনের পরে যদি আপনাদের জানার আগ্রহ এবং আমার কাছ থেকে শোনার আগ্রহ থাকে এবং এটা নিয়ে আপনি চিন্তা করেন, তাহলে আমরা পরবর্তীকালে এটার উপরও আমাদের যে ডিটেইল কোর্স থাকবে 6টা ক্লাসে, সেখানে এটা কভার করব। আজকে আমাদের এই এরিয়াটা হচ্ছে অ্যাকাউন্টিং, ঠিক আছে। সো আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাকাউন্টিং কথাটার ভিতরে একটা ওয়ার্ড আছে কাউন্ট। এই প্রথমে যদি এসি বাদ দেন, তারপরে যে লেটার গুলো COUNT, কাউন্ট, অর্থাৎ হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এর ভিতরে কাউন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ডটা আপনার হচ্ছে পৃথিবীর শুরু থেকে, পৃথিবী যখন আমরা সভ্যতা যখন থেকে আমরা যখন থেকে সভ্য হয়েছি, যখন থেকে আস্তে আস্তে করে আমরা সমাজে বসবাস শুরু করেছি, তখন থেকে যে ঘটনাটা ঘটেছে, আমরা হচ্ছে প্রোডাকশন করতে চেয়েছি। অর্থাৎ পৃথিবীতে এসেছি আমরা, পৃথিবীতে আসার পরে আমাদের নিজেদের খাবার নিজেদের সংগ্রহ করতে হয়েছে, অথবা আমরা প্রডিউস করেছি। তারপরে আমাদের নিজেদের ঘর বাড়ি নিজেকে নির্মাণ করতে হয়েছে। যখন আমরা ঘর বাড়িতে দেখছি, বন জঙ্গল থেকে আমরা যখন সভ্য সমাজে আসছি, ঘর বাড়ি নির্মাণ করতে হয়েছে। আমাদের জামা কাপড় অর্থাৎ পোশাক করতে হয়েছে। পরবর্তীকালে অন্য অন্য মৌলিক যে বিষয়গুলো আছে, যেমন আমাদের হচ্ছে স্বাস্থ্য, চিকিৎসা, এরকম বিষয়গুলো আসছে, শিক্ষা, হ্যাঁ, এই বিষয়গুলো আসছে। সেই সময় থেকে অ্যাকাউন্টিং আসছে। কেন? বিকজ আমি যে কথাটা আপনাদেরকে প্রায়শই বলি, আপনারা শুনে থাকেন, যে অ্যাকাউন্টিং এর শুরুটা আসলে বার্টার থেকে। বার্টার মানে কি? বিনিময়। অর্থাৎ এখনকার যে বাজার ব্যবস্থাপনা আমরা দেখি, আপনি যে কোনো জায়গায় একটা জিনিস কিনতে পারেন, এই বিষয়টা শুধু আজকে না, মাত্র কয়েক বছর আগে, আমার ধারণা যে আজ থেকে স্বাধীনতার পরে, অর্থাৎ 1971-72 সালেও যদি আপনি দেখেন, তখনকার বাজার ব্যবস্থাপনা ভিন্ন ছিল। কিরকম? তখন আপনি চাইলেই যে একটা রেডিমেড শার্ট, প্যান্ট, অথবা একটা স্যুট, অথবা আপনি কোনো রকম কোনো একটা টি শার্ট কিনতে পারতেন না। তখন আপনাকে যেটা করতে হতো, আপনাকে আসলে কাপড় কিনতে হতো। সেটা অত অ্যাভেলেবেল ছিল না, রেশনের দোকান থেকে কিনতে হতো, এবং দর্জি বাড়িতে যেয়ে
সিরিয়াল দিয়ে, এখন যেমন আমরা ট্রেইলারিং শপ আছে, অত অর্গানাইজ ছিল না, ফিটেলিগেন্স, রেমন্ড, অত অত কিছু ছিল না, সেই জায়গায় যে আমাদেরকে আপনার জামা কাপড় সেলাতে হতো। সো এইটা তো মাত্র কয়েক বছর আগে, 50-60 বছর আগে। আর পৃথিবীর শুরুর দিকে আসলে নিজের কাজ নিজেকে করতে হতো। এখন ধরেন এটাতে ইকোনমিক অফ স্কেল আসে না। হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক অফ স্কেল? ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে, উদাহরণটা এমন যে যখন আমরা আপনার ইয়ে করি, আমরা যখন একজন সবাই হচ্ছে নিজেদের প্রোডাকশনটা আমরা করি, ধরেন আমি প্রোডাকশন করছি, প্রোডাকশন করার ফলে আমার প্রোডাক্টটা আমি নিজে তৈরি করছি। সো আমি যদি আমার নিজের প্রোডাক্টটা তৈরি করি, তখন কিন্তু আসলে আপনার খুব একটা লাভবান হওয়া যায় না, কারণ ইকোনমিক অফ স্কেল থাকে না। কিন্তু যদি এমন হয় যে আমি 100 জন লোকের খাবার তৈরি করছি, 100 জন লোকের পোশাক তৈরি করছি, তখন ইকোনমিক স্কেল আসে। কেন? বিকজ এটা হচ্ছে লার্নিং কার্ভ থিওরি বলে একটা থিওরি আছে। সেই থিওরি বলে, আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই টার্মটাও লিখে রাখেন, লার্নিং কার্ভ থিওরি। এই লার্নিং কার্ভ থিওরিটা কি বলছে? যদি আপনি কোনো প্রোডাকশন শুরু করেন, তাহলে প্রথম 100 পিস কাজ করতে, ধরেন আপনি কাগজ ভাঁজ করতে বলা হলো, আপনাকে বলা হলো এরকম একটা A4 সাইজ কাগজ আপনি 4 ভাঁজ করবেন। এই একটা A4 সাইজ কাগজ যদি আপনাকে 4 ভাঁজ করতে বলা হয় এরকম, তাহলে প্রথম এরকম 100 কাগজ ভাঁজ করতে যদি আপনার সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, পরবর্তীকালে তার 80% টাইম লাগবে, অর্থাৎ তখন হচ্ছে 6-8 48 মিনিট লাগবে। তারপরের 100 করতে গেলে লাগবে হচ্ছে আরো 80%, অর্থাৎ 48 মিনিটের আবার 80%। তাহলে বোঝা যাচ্ছে যে এইটার উপরে অ্যাডাম স্মিথ একটা থিওরি করলো যে না, আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে, যে যে যেটাতে এক্সপার্ট সে সেটা প্রডিউস করবে, এটা ইকোনমিক থিওরি বলছি। তখন শুরু হয়েছে কি, যে আসলে নিজের প্রোডাক্টটা নিজে করছে না, আমি আমারটা করে সারপ্লাসটা মার্কেটে দিয়ে দিচ্ছি, আবার অন্যের সারপ্লাসটা আমি কিনে নিচ্ছি। এইটা যখন ফিয়াট কারেন্সি ছিল না, ফিয়াট কারেন্সি মানে আমাদের টাকার মুদ্রা, এটা মুদ্রা যখন ছিল না, তখন আমরা কি করতাম? তখন আমরা এই জিনিসটাকে, আপনার হচ্ছে যে ফিয়াট কারেন্সি না থাকা অবস্থায় আমরা যেটা করতাম সেটি হচ্ছে যে আমরা এইটা মানে এক্সচেঞ্জ করতাম, বার্টার, ক্রস করতাম। অর্থাৎ এখানে নাজমুল সাহেব কোশ্চেন করেছিলেন, নাজমুল সাহেব যদি হচ্ছে আপনার নাজমুল সাহেব যদি আপনার একটা প্রোডাক্ট তৈরি করেন, ধরেন উনি শার্ট তৈরি করেন, আর আমি তৈরি করি হচ্ছে আপনার আমার মানে ধান তৈরি করার ফ্যাক্টরি আছে, তো উনি আমাকে কাপড় দিবেন, আমি হয়তো বছরে ওনার থেকে 10 সেট কাপড় নিব, উনি আমার থেকে হয়তো 5 মণ বা 10 মণ ধান নিবেন। এই এক্সচেঞ্জটা শুরু হয়। এক্সচেঞ্জ করতে গেলে একটা বিনিময় বের করতে হয়েছে, একটা ইকুইভ্যালেন্ট, মানে যদি একটা একটা মাপকাঠি মাপতে হয়েছে যে কত কেজি ধানের সঙ্গে কয়টা শার্টের কম্পারিজন, এইখান থেকে অ্যাকাউন্টিং শুরু। তার মানে একদম সেই প্রাগৈতিহাসিক যুগে, যখন ধরেন আজ থেকে 6000-8000 বছর আগে অ্যাকাউন্টিং শুরু, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্ম। তো অ্যাকাউন্টিং এর শুরুতে এই কাউন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কাউন্ট শব্দটা ছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে মডার্ন অ্যাকাউন্টিংটা শুরু হয় হচ্ছে 1494 সালে। এটা হচ্ছে ইতালিয়ান একজন গণিতবিদ, ওনার নাম হচ্ছে লুকা পেসিওলি। ওনার মাধ্যমে কিন্তু আসলে আলটিমেটলি এই ইয়েটা আসে, আপনার এই যে মডার্ন অ্যাকাউন্টিং এর এই ধারণাটা আমরা পাই, যে ধারণাটাকে বলা হয় হচ্ছে যে ডাবল এন্ট্রি সিস্টেম। কথাটা কি বললাম, আপনারা নোট নেন, এই প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট, বিকজ আজকে প্রথম ক্লাস, আমি সিরিয়াসলি সামনের ডিসকাশন গুলো করব, কিন্তু আপনারা এই নোটটা না নিলে আপনাদের লার্নিংটা কমপ্লিট হবে না। তাহলে বললাম কি, যে লুকা পেসিওলি যে অ্যাকাউন্টিংটা উনি ধারণা দিলেন, সেই অ্যাকাউন্টিং ধারণায় আমরা বাংলায় যেটা বলি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এটা আসলে বাংলায় বলে, বাংলাটা আমি অ্যাভয়েড করতে চাই, কি বাংলায় ঠিক মতো আসে না সেন্সটা। এটাকে ইংরেজিতে বলে ডাবল এন্ট্রি সিস্টেম। হোয়াট ইজ ডাবল এন্ট্রি সিস্টেম? ডাবল এন্ট্রি সিস্টেম ইজ নাথিং বাট, কি হবে আপনার হচ্ছে, যে কোনো একটা অ্যাকাউন্টিং এর ডেবিট একটা পার্ট থাকবে, ক্রেডিট একটা পার্ট থাকবে। তার মানে একটা এন্ট্রির একটা ডেবিট পার্ট থাকবে, একটা ক্রেডিট পার্ট থাকবে, এটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। তাহলে আমরা এই পর্যন্ত যে কথা বললাম তার যদি আমরা সামারি করি, সেটি হচ্ছে যে অ্যাকাউন্টিং প্রফেশনটা আর 10,000 বছরের পুরনো, ঠিক একদম পারফেক্টলি বলা যাচ্ছে না যে আসলে কত বছর হয়েছে, বাট আমরা যেটা জানি, যেভাবে রিসার্চ বা যেভাবে ইতিহাস বলে,
সেই ইতিহাসে আমরা দেখতে পাই যে 8 থেকে 10,000 বছর পুরনো অ্যাকাউন্টিং, বাট মডার্ন অ্যাকাউন্টিং যেটা সেটা 1494, যদি 1500 ধরি 500-600 বছর হচ্ছে মডার্ন অ্যাকাউন্টিং। এবং এই 500-600 বছর অ্যাকাউন্টিং অলমোস্ট বেসিক লেভেলে কোনো বড় ধরনের ধাক্কা আসেনি, চেঞ্জ আসেনি। ওই অ্যাকাউন্টিং এর ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী আমরা অ্যাকাউন্টিংটা করছি। আমি মাঝে মাঝে এই স্ক্রিনে ইম্পর্টেন্ট দেওয়ার জন্য আমার ছবিটা অফ করে দিব, আর কিছু বোঝানোর জন্য অনেক সময় অন করব ভিডিওটা, আপনারা আপনাদের মতো করে অন অফ রাখতে পারেন, অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, তো তাহলে আমরা বললাম যে 8-10,000 বছর পুরনো অ্যাকাউন্টিং, সেইখানে অ্যাকাউন্টিং কথাটার ভিতরে একটা কাউন্ট আছে। অ্যাকাউন্টিং এর মডার্ন কনসেপ্ট এখন হচ্ছে অটোমেটেড হয়ে গেছে। মোস্ট অফ দ্য অর্গানাইজেশন তারা সফটওয়্যার বেস অ্যাকাউন্টিং করে, এবং সেই জায়গাটাতে আমরা যাব গ্র্যাজুয়ালি ক্লাসের শেষের দিকে। বাট প্রথমে আমাদের একদম মৌলিক অ্যাকাউন্টিং ধারণা নিতে হবে। সো মৌলিক অ্যাকাউন্টিং ধারণা, একটা কোম্পানি যদি অ্যাকাউন্টিং করে তার 3টা মেজর পার্ট থাকে। আপনি বলতে পারেন হচ্ছে মেইন পার্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা আমরা আলোচনা করব, যেটা হলুদ ইয়েলো কালার করা। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফর ডিসিশন মেকিং, কস্টিং হচ্ছে আপনার প্রাইসিং কস্টিং করার জন্য। এই দুটোকে আপাতত ইগনোর করছি। তাহলে আমি টোটাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটা অর্গানাইজেশনের একটা সিএফও রোলের যতগুলো তার আন্ডারে, সিএফও মানে ফাইন্যান্স ডিরেক্টর অথবা হেড অফ ফাইন্যান্সের যতগুলো এরিয়া থাকে, সেই এরিয়ার আপনারা প্রথম দেখলাম কর্পোরেট ফাইন্যান্স, তারপরে দেখলাম অ্যাকাউন্টিং এন্ড কন্ট্রোল। অ্যাকাউন্টিং এন্ড কন্ট্রোলের ভিতরে আবার 3টা পার্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল পিওর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং। অনেক জায়গায় কস্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা ডিপার্টমেন্টই থাকে। আপাতত প্রাইমারি ডিসকাশনের জন্য আমরা এই দুটো অফ রাখছি, আমরা ফাইন্যান্সিয়াল কোর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছি। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আমি এই জায়গাটা আপনার হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, সেই জায়গাটাতে আমরা যদি দেখি তাহলে কি আসে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আমাদের হচ্ছে এই জায়গায় আমরা এবার চলে আসছি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং আমরা বলেছি, আমি ক্লিয়ার করে দিয়েছি যে অ্যাকাউন্টিং মানে হচ্ছে কাউন্ট করা, হিসাব রাখা। এটা কেন জরুরি, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, বিকজ আমি বলেছি যে কোনো বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং। সো যদি বিজনেসের অ্যাকাউন্টিং যদি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে বিজনেসকে বুঝতে গেলে অ্যাকাউন্টিং ছাড়া হবে না। অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে যে যদি কেউ না বুঝতে পারে, তাহলে তো আপনার হলো না, আপনার উদ্দেশ্য সফল হলো না। আপনি তো আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন কাদের জন্য? তৈরি করেন হচ্ছে আপনার যারা শেয়ার হোল্ডার, ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি, এদের জন্য তৈরি করে, তাদেরকে বুঝতে হবে। তো এই জায়গায় এসে আমাদের এবার আমি আপনাদেরকে আরো একটু বেসিক জায়গায়, এটা আমি এই স্লাইডটাকে একটু মিনিমাইজ করে আরেকটা জিনিস দেখাবো, যেটি আপনাদের জন্য আরেকটু ইন্টারেস্টিং হবে। আমি এটাতে পরে আসবো এই স্লাইডটাতে। এখন আমি যেটাতে যাচ্ছি এটা আপনাদের জন্য অনেক আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, আমি ওইখানে পজ রাখছি আপাতত ট্রানজেকশন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমার মনে হয় স্লাইডটা চেঞ্জ হয়নি। আমার স্লাইড কি চেঞ্জ হয়েছে হারুন? আমি জি কি স্যার। আমি কি অ্যাকাউন্টিং ইন অ্যাকশন এটাতে এখন আসতে পেরেছি? অ্যাকাউন্টিং ইন অ্যাকশন, জি জি স্যার, জি জি। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে এখানে যা ভিন্ন একটা কথা, এটা চট করে বলি ফেলি। আমার বেশ কিছু বই আছে, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, আইএস আইএফআরএস, সব অ্যাকাউন্টিং এর বই, কোম্পানি ল, পুঁজিবাজার এবং হচ্ছে পুঁজিবাজার অ ক খ, এই বইগুলো আমার আছে। যাক, এবার আমি যে জায়গাটা আপনাদেরকে বলছিলাম যে অ্যাকাউন্টিং কথাটা হচ্ছে ভিতরে কাউন্ট আছে, এবং এটার সংজ্ঞাটা এরকম। অ্যাকাউন্টিং এর সংজ্ঞা যদি বলেন, অ্যাকাউন্টস আর রেকর্ড ট্রানজেকশন, মানে অ্যাকাউন্টস আর রেকর্ড, মানে অ্যাকাউন্টিং হচ্ছে ট্রানজেকশন রেকর্ড করা। তাহলে এবার আপনাদেরকে আমি একটু ওপেন করে দিই, আপনারা বলেন ট্রানজেকশন বলতে কি বোঝা যায়? কেউ একজন বলবেন আমাকে যে হোয়াট ইজ ট্রানজেকশন, বলবেন কেউ? এবার আপনারা হাত তুলতে পারেন বা বলতে পারেন। যতবার আমি এটাকে ব্যবহার করেছি মূলত আসলে। না, একটু বেটার কেউ? আচ্ছা, কামরুল, আপনি আরো কিছু লোককে, শহীদুল ইসলাম বলেন, আপনি আরো কিছু লোককে এনরোল করতে পারেন, কারণ অনেকে কয়েকজন মনে হয়। ট্রানজেকশন হচ্ছে লেনদেন, আমি কি দিলাম এবং কি নিলাম। ওকে ফাইন, আমার অ্যানসার। Transaction is the process of exchange, something like that. ওকে ওকে ওকে, আমি আর চাচ্ছি না, আমি উনি যে লেনদেন বলছে ওটা দিয়ে কভার করে যায়, আমি ওটাই বুঝাচ্ছি। উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে লেনদেন। আচ্ছা, লেনদেন মানে হচ্ছে ট্রানজেকশনের বাংলা। এখন এবার হচ্ছে যারা হাত তুলেছেন তারা অন্য অ্যান্সার দেন। ধরেন এখানে মনিম সাহেবের বাবা ওনাকে
মোনেম সাহেবের ভাই ওনাকে আপনার কিছু কাপড় উপহার দিলেন, ধরেন ওনাকে একটা স্যুট পিস এবং একটা মানে টোটাল একটা কমপ্লিট স্যুটের জন্য একটা কাপড় এবং তৈরি করার জন্য মজুরি বাবদ 10,000 টাকা দিয়ে দিলেন, ওনাকে একটা খামে 10,000 টাকা দিলেন, আর হচ্ছে আপনার টোটাল কাপড়টা কিনে উনি আপনাকে দিয়ে দিলেন বিকজ ওনার বার্থডে ছিল কিছুদিন আগে। এখন এইটা কি আমরা ট্রানজেকশন বলতে পারবো কি পারবো না বলেন? না স্যার, এটা Very good. transaction স্যার হবে এটা না। ট্রানজাকশন না, হবে না স্যার। স্যার এটা Transaction ইভেন্ট হবে না। নট ওকে ট্রানজাকশন। ওকে ওকে আমি একটু তাহলে আবার থামাই। যারা বলছেন ট্রানজেকশন হবেন না তাদেরটা আমি এক পক্ষ ধরলাম, আর এক পক্ষ বলেন তো ট্রানজেকশন হবে এরকম কেউ মনে করেন যে ট্রানজেকশন হবে, এটা কেউ মনে করছেন? জি হবে। কে বলছেন হবে ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শওকত হোসেন সজীব বলছিলাম। তো আমি যেই সেন্সে বললাম, আমি যদিও যেহেতু অ্যাকাউন্টিং এর রিলেটেড সাবজেক্টের না, বাট তারপরে আমার কাছে মনে হলো এটা হবে, কারণ যেটা গিফট করা হয়েছে সেটা অবশ্যই টাকা দিয়ে কেনা, দ্যাটস ওয়াই সেটাও একটা বিনিময় হওয়ার কারণে সেটা ট্রানজাকশন হতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনার কনসেপ্টটা ঠিক আছে, আমি একটু এবার বুঝতে পেরেছি। আপনার অ্যান্সার দিয়ে আমি আরেকটু ব্যাখ্যা করতে সুবিধা হলো। খেয়াল করেন, এখন যেহেতু যারা এখানে আছেন এই নলেজটা খুব সলিড নলেজ নেবেন, এই জন্য তাদেরকে বলছি। সেটি হচ্ছে যে সজীব সাহেব যে কথা বললেন, শওকত হোসেন সজীব, উনি বলছেন যে এই জিনিসটা তো যিনি কিনেছেন, তাহলে এখানে দুইটা ঘটনা দেখেন। ধরেন মোনেম সাহেবের ভাই হচ্ছে আশরাফুল ইসলাম। এখন আশরাফুল ইসলাম সাহেব হয়তো গতকালকে বা তার আগের দিন বা এক সপ্তাহ আগে যে এই কাপড়টা কিনেছেন, আর আশরাফুল ইসলাম সাহেব ব্যাংক থেকে 10,000 টাকা তুলেছেন তার ভাইকে গিফট করার জন্য। তো এই ট্রানজেকশনটা হয়েছে 1 ঘন্টা, একদিন, এক সপ্তাহ আগে বিটুইন দ্য সেলার অফ দিস স্যুট পিস, যারা এটা সেল করছে তারা, অথবা ব্যাংকের সাথে তার ট্রানজেকশন হয়েছে। সো দ্যাট ইজ এ ট্রানজেকশন ট্রু। বাট যখন মুনিম সাহেবের ভাই আশরাফুল ইসলাম তার ভাইকে এটা উপহার দিলেন, যেহেতু এইটার বিনিময়ে মুনিম সাহেব কোনো টাকা দিবেন না, অতএব এটা ট্রানজেকশন না। তাহলে আমি একটু কনফিউজ করে আপনাদেরকে ক্লিয়ার করি, যে কোনো ট্রানজেকশন বা লেনদেন হতে গেলে একটা বড় কনসিডারেশন হচ্ছে এর এগেইনস্টে কোনো মানির এক্সচেঞ্জ হবে কিনা। এখন দেন বা ভবিষ্যতে দেন অথবা অতীতে দিয়ে আসছেন। যেমন আমি একটা জিনিস কেনার জন্য আগে টাকা দিয়েছি, ধরেন 1 মাস আগে টাকা জমা রেখেছি, 1 মাস পরে আমি প্রোডাক্টটা পেয়েছি। আজকে নগদ টাকায় কিনেছি, অথবা আজকে কিনেছি 1 মাস পরে, 15 দিন পরে, 20 দিন পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে টাকা দিব। টাকা দিয়েছি অথবা দিব, এই কনসিডারেশন থাকলেই তাকে ট্রানজেকশন বলা হবে। কিন্তু এখানে আশরাফুল ইসলাম সাহেব, ব্রাদার অফ মিস্টার মনে, আমি ধরে নিচ্ছি এখানে, উনি এই গিফটটা দিয়ে কখনোই তার ভাইয়ের কাছ থেকে কোনো বিনিময় বা টাকা উনি আশা করছেন না, সেই কারণে এটা ট্রানজেকশন না। এবার মিস্টার সজীব যেটা বলছেন, এবার বুঝতে পারছেন? অন্যরা বুঝতে পারছে? মিস্টার সজীব কি ক্লিয়ার আমি যে কথাটা বললাম? আপনি জি, যে থ্যাংক ইউ। অ্যান্সারটা আমি দিয়েছিলেন এবং বোঝা বুঝতে গেল ওনার পেরেছি। ট্রানজেকশনটা হয়েছে। ওকে থ্যাংক ইউ। ওকে ওকে থ্যাংক ইউ। জি, আসলে হচ্ছে কি এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা সবাই এখানে নন অ্যাকাউন্টেন্ট, তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু সামনে আগানো যাবে না। তাহলে আমরা কি স্যার, করছি? স্যার একটা কথা বলতে পারি? আমরা বলছি দ্য কোর পার্ট অফ দ্য ওয়ার্ড। জি বলেন। মানে স্যার, লেনদেন মানে তো স্যার টাকার অঙ্কে, মানে এটা আপনি হাত মেজার করা তুলেছেন, হবে। আপনি ধরেন একটা প্রথম হচ্ছে ভাই একটা নিয়ম আছে, তো আপনি হাত তুলেছেন। আচ্ছা জি 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 জাহিন, আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি হাত তুলে, আচ্ছা এখন বলেন, বাট এরপরে কথা বলতে গেলে হাত তুলবেন, বলেন প্লিজ। ঠিক আছে। মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, লেনদেন মানে তো স্যার সেটা টাকার অঙ্কে মানে এটা মেজার করা হবে। লেনদেন তো স্যার টাকা ছাড়া তো আর মানে অন্য কোনো বিনিময় হলে তো সেটা লেনদেন, মানে মানে বিজনেসের ভাষা সেটা লেনদেন হয় না। এমনি লেনদেন হলো, কিন্তু ব্যবসায়ের ভাষা সেটা লেনদেন হলো না। হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে যারাই কথা বলবেন একটু হাত তুলবেন, ঠিক আছে? তাহলে ঠিক হবে। আচ্ছা, উনি যে কথাটা বলছে উনি আবার অন্য একটা আসপেক্টে বলছে, এটা আপনারা কনফিউশন হবেন, আমি এটা ক্লিয়ার করে দেই। ধরেন আমি গিফট দিচ্ছি না, গিফট মানে ভাই ভাইকে গিফট দিচ্ছে মানে কি বলেন তো? আসলে আমার এক্সপেকটেশন যে আমার কোনো প্রত্যাশা নাই, এটা একদম ফ্রি দিলাম, ফ্রি সাবিলিল্লাহ গিফট, উপহার, উপঢৌকন, যাই হোক। বাট আরেকটা কথা হইতে পারে যে আমি কাউকে হয়তো, আমি একটা শার্ট কিনলাম,
শার্টের বিনিময়ে আমি টাকা না দিয়ে আমার হয়তো 2 পিস আমার বই আছে, 2টা বই আমি তাকে দিলাম, তার মানে বইয়ের দাম একটা শার্টের দাম দাঁড়ালো 600 টাকা, আমি তাকে 600 টাকার বিনিময়ে 2টা বই দিলাম, এটাও ট্রানজেকশন হবে। কারণ এটা সরাসরি টাকা না হলেও কিন্তু টাকার কনসিডারেশন আছে। কোন জায়গাটা ট্রানজেকশন হবে না, যেটা পিওরলি ফ্রি অফ কস্ট, হ্যাঁ, এটা হবে না। সো আমরা আসলে টাকা অথবা টাকার বিনিময় মূল্য, বাকি হইতে পারে, নগদ হইতে পারে, টাকার বিনিময়ে অন্য একটা জিনিস আমাকে দিতে পারে, বাট যদি কোনো সরাসরি একটা প্রাপ্তির এগেনস্টে আর একটা প্রদান থাকে, অর্থাৎ একদিকে হবে হচ্ছে পেমেন্ট, একদিকে রিসিভ, সেটা ক্যাশ হোক অথবা নন ক্যাশ হোক, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজেকশন, ঠিক আছে। সো আর যদি একদম কোনো প্রত্যাশা না থাকে উপহার, এটাকে আমরা ট্রানজেকশন বলতে পারি না। ওকে, তাহলে আমরা এখন আগাই। তাহলে আমরা বলছি দ্য কোর part of the accounting মানে counting is count. Accounts usually record, classified, summarized, reconcile and analyze data. তাহলে অ্যাকাউন্টেন্টদের কাজগুলো খেয়াল করেন, সেটা হচ্ছে রেকর্ড করে, ক্লাসিফাই করে, সামারাইজ করে, reconcile and analyze data. The above role started a long ago and has evolved our development of the society and technology. এইটা আসলে বহুত আগে থেকে শুরু। এরপরে যে কথাটা আমি বলবো এটা এক স্লাইডেই শেষ করব, ডিটেইল বলবো না। অ্যাকাউন্টিংটা এগিয়েছে, অ্যাকাউন্টিংটা যে একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা মূলত হচ্ছে ইকোনমিক্সের একটা পার্ট ছিল আগে। ইকোনমিক্স বা অর্থনীতি যে আমরা সাবজেক্টটা পড়ি, সেটাকে তাত্ত্বিক বা থিওরিটিক্যালি ইকোনমিক্স বলে, সেটার অ্যাপ্লাইড পার্টটাকে অ্যাকাউন্টিং বলে। তাহলে কথাটা কি বললাম আরেকবার রিপিট করি, যে ইকোনমিক্সের অ্যাপ্লাইড পার্টটাকে অ্যাকাউন্টিং বলা হয়। সো বলা যেতে পারে হচ্ছে অ্যাকাউন্টিং ইজ এ অ্যাপ্লাইড পার্ট অফ ইকোনমিক্স। সো এটা আমরা জানলাম। তো সারা পৃথিবীর অ্যাকাউন্টিং সিস্টেমটা 5টা বড় ধাপে এগিয়েছে, একদম এনশিয়েন্ট। সেই যে বললাম যখন মানুষ হচ্ছে কৃষি কাজ করত, তখন হচ্ছে আমি 5 লিটার দুধের বদলে 10 কেজি ধানের এক্সচেঞ্জ হতো, এই বার্টারটা এনশিয়েন্ট যুগে। এরপরে মার্চেন্ট, তারপরে ট্রেডার্স, ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং টেকনোলজির যুগ, এটা লাস্ট যুগ, এটা টেকিস যুগ বলা হয়। এটা হচ্ছে 2000 সাল থেকে শুরু। সো এনশিয়েন্ট যুগটা শুরু সেই পৃথিবীর যে সভ্যতা যেখানে শুরু, মেসোপটেমিয়া, অ্যাসিরিয়া, আপনার ইজিপ্ট, এই এলাকাতে প্রথম পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে, এবং অ্যারাউন্ড 10,000 ইয়ার্স অ্যাগো এখানে মানুষ বসবাস করার মাধ্যমে প্রথম অ্যাকাউন্টিং যুগটা শুরু হয়। দেন এটা মার্চেন্টের যুগ মানে হচ্ছে যখন সারা পৃথিবীতে হচ্ছে যে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শুরু হয়। 1494 সালে আপনার লুকা পেসিওলি নামে এক ভদ্রলোক, যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ভদ্রলোকের লেখা একটা বই, ডাবল এন্ট্রি সিস্টেমের প্রথম বই সুমা দি অ্যারিথমেটিকা। এটা হচ্ছে সারা পৃথিবীর অ্যাকাউন্টিং এর সবচেয়ে প্রমিনেন্ট এবং তাদের হচ্ছে ফিলোসফিক্যাল বুক, যেটার উপর বেস করে পরবর্তীকালে অ্যাকাউন্টিং আগিয়েছে। এটা হচ্ছে 1494। এরপরে ট্রেডার্স মানে ব্যবসায়ীরা, আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, সারা পৃথিবীতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইউকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ, এরা সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য শুরু করে। এইটা রাফলি 1600 সালের দিক থেকে এই সময় বিজনেসটা আসলে গ্লোবালাইজ হওয়া শুরু করে, অর্থাৎ আমরা নিজেদের দেশে নিজে ব্যবসা না করে এক্সপোর্ট ইম্পোর্ট এই কাজগুলো শুরু হয় 1600 সালের দিকে। এবং সারা পৃথিবীতে প্রথম লিস্টেড কোম্পানি, আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি বাংলাদেশে দেখি, এটির ভিতরে সারা পৃথিবীর প্রথম লিস্টেড কোম্পানির নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা হচ্ছে ফার্স্ট লিস্টেড কোম্পানি যারা পাবলিকলি শেয়ার এবং বন্ড ইস্যু করে। তাহলে কি বললাম আমরা, 3টা এজ বললাম। এনশিয়েন্ট এজ 10,000 বছর পুরনো, যখন কারেন্সি ছিল না, কাগজের ব্যবহারও ছিল না, আমরা হয়তো আমাদের বাসার ওয়ালে দাগ রেখে রেখে অ্যাকাউন্টিং রাখতাম, যে ও আমাকে 10 কেজি ধান দিয়েছে, আমি তাকে 5টা শার্ট দিব, অথবা 5 কেজি গম দিব, অথবা তাকে আমি অন্য একটা জিনিস দিব। এই বিনিময় হিসাবটা মাটির টুকরা, কয়লার টুকরা দিয়ে ওয়ালে বা তাদের বাসার যে দরজার কাঠের এগেইনস্টে লিখে রাখতো, তখন অ্যাকাউন্টিং, অথবা পাথর দিয়ে গুনে গুনে রাখতো। এটা হচ্ছে প্রথম যুগ। দ্বিতীয় যুগটা হচ্ছে যখন অ্যাকাউন্টিংটা ডাবল এন্ট্রি সিস্টেম আসলো। লুকা পেসিওলি, উনি একজন ইতালিয়ান অ্যাকাউন্টিং এর, মডার্ন অ্যাকাউন্টিং এর জনক বলা হয়, উনি এটা শুরু করেন। এরপরে আমরা ট্রেডার্সদের যুগে দেখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটি হচ্ছে ইউকে এবং ডাচ বেস কোম্পানি, সারা পৃথিবীতে ব্যবসা শুরু করে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে পৃথিবীর প্রথম কোম্পানি যারা হচ্ছে স্টক এক্সচেঞ্জের, যারা ধারণা দেয় মানে স্টক মার্কেটে তারা লিস্টিং হয়, এবং তাদের হচ্ছে আপনার বন্ড এবং স্টক সেল বাই হয়।
এরপর ইন্ডাস্ট্রিয়াল যুগ, এইখানে একটা টার্ম মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে হচ্ছে শিল্প বিপ্লব। প্রথম শিল্প বিপ্লব স্টার্ট হয় ইন ইউকে 1700 সালের দিকে। সেই সময় অ্যাকাউন্টিংটা আরো মডার্নাইজ হয়, বিকজ তখন নতুন করে আবার হচ্ছে যে প্রোডাকশন প্রসেস বেড়ে যায়, অটোমেটেড মেশিন আগে আসে। আগে হয়তো জাহাজ ছিল না, নৌকা বা দাঁড় টানা নৌকা অথবা মানুষের কয়লা বেইজ হচ্ছে আপনার ইয়ে ছিল আপনার ওই যে উড়োজাহাজ তো ছিল না, ট্রেন গুলো ছিল এরকম। কিন্তু পরবর্তীকালে যখন স্টিম ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করা হয়, সেই সময় থেকে যে যুগটা, এটাকে বলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই যুগে অ্যাকাউন্টিংটা আরেকটা আগায়, এবং ফাইনাল যুগটা হচ্ছে 2000 সালের পরে। এখনকার অ্যাকাউন্টিং হচ্ছে অটোমেটেড, অর্থাৎ আপনারা যারাই দেখেন যে বিভিন্ন অর্গানাইজেশনে যারা এইচআর, নন ফাইন্যান্স যারা আছেন, মার্কেটিং, তারা সবাই দেখবেন আপনাদের অর্গানাইজেশনে না থাকলেও অন্তত একটা সফটওয়্যার আছে, ট্যালি নামে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারে হিসাব রাখা হয়। ঠিক আছে, দুইটা কোয়ারি, আচ্ছা ঠিক আছে। তো এখন এই হচ্ছে মোটামুটি একটা প্রাথমিক ধারণা গেল। আপনারা কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আবার একটু জিজ্ঞেস করি আপনাদের, এনি কোশ্চেন রিগার্ডিং আপ টু দিস? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? বলেন। না স্যার। ওকে ওকে, তাহলে আসসালামু আলাইকুম বলেন স্যার। ওই বলেন প্লিজ। আইএফআরএস আর গ্যাপটা স্যার একটু ক্লিয়ার করে দেন স্যার। ওকে, আইএফআরএস আর গ্যাপ। জি স্যার। ওকে, তাহলে এখানে থামিয়ে আপনাদেরকে একটু বলি, উনি যে কোশ্চেনটা করছে অ্যান্সারটা এখনই দিয়ে বলে ভুলে যাব। সেটা হচ্ছে আপনার সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং এর দুইটা ধারণা আছে, এখানে একটু আপনারা মিউট করেন। সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে দুইটা ধারা প্রচলিত আছে। একটা হচ্ছে যারা ইউকের আন্ডারে ছিল, অর্থাৎ আমরা ইউকে অর্থাৎ ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেন বা ইউকে যাই বলেন, আমরা যাদের অধীনে ছিলাম, কলোনি ছিল, যেমন বাংলাদেশ, সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইভেন ইউএসএও কিন্তু একসময় কলোনি ছিল। তো তাদের মোটামুটি একটা সিস্টেম চালু ছিল, তাদের একটা অ্যাকাউন্টিং সিস্টেম ছিল, তারা বলতো ইউকে গ্যাপ। আর আমেরিকায় ছিল হচ্ছে ইউএস গ্যাপ, যেটাকে জিএপিপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এখন সারা পৃথিবীতে এক একজন যদি এক এক নামে বিক্রি করে, যেমন এক এক নামে যদি একটা জিনিসকে চিনে, তাহলে আর বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবাইটা বুঝবে না। একটা ছোট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন, একদম খুব সহজ করে কথাটা বলি। ধরেন আমি আরিফুর রহমান অথবা আমি মিস্টার জাহিন অথবা মঈন, বা যিনি কোশ্চেনটা করছেন ওনাকে আমি বাকিতে সেল করলাম। তো আমি আমেরিকান স্টাইলে এটাকে নাম দিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ আমি আপনার কাছে টাকা পাই, এটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। ব্রিটিশরা বলতো এটাকে ডেটর। ডেটর কথাটা শুনেছেন কেউ? ডেটর ক্রেডিটর। যাদের কাছে জি জি, যাদের কাছে আমরা পাই তাদেরকে বলা হয় হচ্ছে, যাদের কাছে আমরা টাকা পাই তাদেরকে আমরা বলি ডেটর, আর যারা আমাদের কাছে পায় তাদেরকে ক্রেডিটর বলা হয়। সেই একই জিনিস আবার যাদের কাছে আমরা টাকা পাই তাদেরকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল, আর যারা আমাদের কাছে পায় তারা অ্যাকাউন্টস পেয়েবল। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল এবং ডেটর ক্রেডিটর যদি ভিন্ন ভিন্ন নামে থাকে, তাহলে কিন্তু কেউ হয়তো ফিক্সড অ্যাসেট বলছে, কেউ হয়তো বলছে প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট। এখনকার নাম হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার যে ল্যান্ড, বিল্ডিং, মেশিন, এগুলোকে একসঙ্গে বলা হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট। আবার কেউ হয়তো এটাকে বলছে ফিক্সড অ্যাসেট। এই ভিন্ন ভিন্ন নামে বলার কারণে আপনার অ্যাকাউন্টিংটা সারা পৃথিবীতে, আমি চায়না একটা কোম্পানির সাথে ইম্পোর্ট এক্সপোর্ট করি, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা দেখে বুঝতে পারবে না, আমি তাদেরটা দেখে বুঝতে পারবো না। যে কারণে এই যে লোকাল গ্যাপ, ইউকে গ্যাপ, ইউএসএ গ্যাপ, ইন্ডিয়ান গ্যাপ, বাংলাদেশ গ্যাপ, এগুলোকে বাদ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউকে বেস কান্ট্রিগুলো তারা একটা রিপোর্টিং হারমোনাইজ আনার চেষ্টা করলো, যেটাকে বলা হয় আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। পরবর্তীকালে এটা নাম চেঞ্জ হয় আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আর ইউএসএ তে গ্যাপ প্রচলিত ছিল, কিন্তু এখন এসে সারা পৃথিবীতেই অলমোস্ট এই আইএফআরএস এর ফ্রেমওয়ার্কে চলে আসছে। ইউএস গ্যাপ এখনো আসছে, মানে জেনারেলি এই গ্যাপ মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ঠিক আছে। আর আইএফআরএস মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আমরা যারা আরেকটু অ্যাডভান্স লেভেলে এটা আগাবো, তারা এটা আরো অনেক চমৎকার করে আমি বুঝিয়ে বলবো, আপাতত এটুকুই জানলেন।
এবার আসেন, এখন হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে অ্যাকাউন্টেন্ট বানায় ফেলবো। আগামী 15-20টা মিনিট হচ্ছে কোনো লাইন ডট মানে কোনো লাইন আপনি বাদ দিবেন না, প্রত্যেকটা কথা শুনবেন। শুনলে যেটা হবে, আপনারা যারা নন ফাইন্যান্সের মানুষ এখানে মোস্টলি নন ফাইন্যান্সে জয়েন করছেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে আসলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কিভাবে কাজটা করে, তাদের একটা ধারণাটা পাবেন। সো কিভাবে শুরু হয়? অ্যাকাউন্টিংটা শুরু হয় হচ্ছে এই যে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে কি? শুরুতেই বলছিলাম ট্রানজেকশন কিনা। তা আমরা সবাই একমত হয়েছিলাম যে কাউকে কেউ যদি কোনো গিফট বা উপহার দেয়, তাহলে এটাকে আমরা আসলে বলবো না, কি বলবো, এটাকে আমরা উপহার দিলে এটাকে কোনো মনিটারি ভ্যালু যদি থাকবে না, এটাকে আমরা ট্রানজেকশন হিসেবে নিব না। ট্রানজেকশন হবে হচ্ছে কোনটা, যেটা হচ্ছে আমাদের বিনিময় মূল্য থাকবে। তো এই ট্রানজেকশনটাকে আইডেন্টিফাই করা প্রথম কাজ। তাহলে আমরা প্রথম কি কাজ হবে, যে কোনো ঘটনা ঘটলেই আজকে অফিসে একটা অ্যাকাউন্টেন্ট কি করে, আপনি ধরেন একটা অফিসের কাজে বাইরে গেছিলেন, যাওয়ার পরে ফিরে আসছেন, একটা উবারের বিল ধরায় দিল 500 টাকা। তো একজন অ্যাকাউন্টেন্ট প্রথমেই হিসাব করে যে এই 500 টাকা কি মানে ট্রানজেকশন নাকি ট্রানজেকশন না। তো উনি দেখে হ্যাঁ, এটা তো এই 500 টাকা উবার তো টাকা দিয়ে দিয়েছে এবং এটা তো কোম্পানির কাজে গেছে, তার ব্যক্তিগত খরচ না, অতএব কোম্পানির খরচ, কোম্পানির কাজে গেছে, অতএব এই টাকাটা তাকে দিতে হবে। তাহলে দিস ইজ কল্ড আইডেন্টিফিকেশন। এটা ট্রানজেকশন কিনা আইডেন্টিফাই হলো। এই আইডেন্টিফাই করার পরে একটা প্রসেস আছে, এটাকে বলা হয় হচ্ছে রেকর্ডিং প্রসেস, এটাকে বলা হয় জার্নাল। ঠিক আছে, জার্নাল। জার্নাল মানে বাংলায় বলে, আপনারা শুনেছেন জাবেদা, বাট বাংলায় এটা আমরা এখন আর বলবো না, আমরা বলবো জার্নাল। জার্নাল মানে জাবেদা বলে, কিন্তু জার্নালই বলবো আমরা, বাংলা কোনো নাম আমরা ইউজ করব না, বিকজ আসলে গ্লোবালি সবাই জার্নাল বুঝে এটাতে। তো জার্নাল করার পরে আরেকটা কাজ হয়, সেটাকে বলা হয় লেজার। টার্মটার মাথায় রাখেন, আমি শিখাই দিব এখনই, এই ক্লাসে শেষ করব। তাহলে প্রথমে যে কোনো ট্রানজেকশন আইডেন্টিফাই হলে আমরা সেটাকে বলবো হচ্ছে জার্নাল, তারপরে হবে লেজার, এবং সেই লেজার থেকে আমরা করব হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। শব্দটা শুনে রাখেন, আমি বলে দিব ট্রায়াল ব্যালেন্স। এবং ফাইনালি সেখান থেকে আমরা কি করব, একটা ইনকাম স্টেটমেন্ট করব, একটা ব্যালেন্স শিট করব, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, একটা চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট করব। সো এইটাকে বলা হয় হচ্ছে এই যে এই প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, তারপরে রেকর্ড, ক্লাসিফাই, সামারাইজ। রেকর্ড মানে জার্নাল, ক্লাসিফাই হচ্ছে লেজার, আর সামারাইজ মানে ট্রায়াল ব্যালেন্স। তার থেকে আমরা বিক্রি করব, কি বের করব, প্রিপারেশন অফ অ্যানুয়াল অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টসে কি থাকবে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট থাকবে, এবং সেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে, এবং সেখানে ওনার সিকিউরিটি থাকবে। তো সেইটা আমরা পরবর্তীকালে আবার অ্যানালাইসিস করব। এখন বলেন, এই স্লাইডে যে কথাগুলো বললাম, এইটা সবার বোধগম্য হয়েছে কিনা, বুঝতে পেরেছেন কিনা, বা এইখানে কোনো কথা আছে কিনা বলেন। স্যার কমিউনিকেশন আর অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রেট ফর আস, এই দুইটা কি এখানে বলা হয়েছে? হ্যাঁ, এই যে কমিউনিকেশন মানে হচ্ছে যে আপনি যে সারা বছর ব্যবসা বাণিজ্য করলেন, সারা মাসে ব্যবসা বাণিজ্য করলেন, সেটাকে আপনাকে কমিউনিকেট করবে কি মাধ্যমে, আপনাকে একটা ইনকাম স্টেটমেন্ট বা লাভ ক্ষতির একটা হিসাব বের করবে, দিস ইজ অলসো কমিউনিকেশন। একটা ব্যালেন্স শিট করবে, অর্থাৎ আপনার অ্যাসেট লায়াবিলিটি কত আছে, এটাকে বলা হবে হচ্ছে কমিউনিকেশন। আর ওইটাকে পরে ব্যাখ্যা বিশ্লেষণ করাকে বলা হয় অ্যানালাইসিস। ঠিক আছে, আচ্ছা, এইটা আমি সামনে আরো দেখতে পারবেন, এটা আপনার আমার মনে হয় যে অত চ্যালেঞ্জিং হবে না। আমি দেখাচ্ছি যে কথাটা ওখানে বলছি এখানেও আছে। এই যে আমি এই একটা আইডেন্টিফাই করলাম, রেকর্ড করলাম, রেকর্ড করে কমিউনিকেশন মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলাম। আরো পরে এটা ক্লিয়ার আছে, সেটা হচ্ছে আমরা, আচ্ছা এবার আসেন আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন করি। হ্যাঁ, কোশ্চেন আস্ক বাই ইন্টারনাল ইউজার। আপনি যখন ব্যবসা করেন, ব্যবসা করতে গেলে আপনার একটা কোশ্চেন আসছে যে আমি কি মাস শেষে আমার এমপ্লয়ীদের স্যালারি দিতে পারবো কিনা, মাস শেষে আমি যাদের থেকে প্রোডাক্ট কিনেছি সাপ্লায়ার, তাদেরকে টাকা দিতে পারবো কিনা। সো এই কোশ্চেনটা ওনারদের মাথায় থাকে। ইজ ক্যাশ সাফিসিয়েন্ট টু পে বিলস, মানে যত রকম বিল আছে, পেমেন্ট আছে, এগুলো করতে পারবে কিনা, এটা হচ্ছে ওনারদের একটা কোশ্চেন। তো ক্যান উই অ্যাফোর্ড টু গিভ এমপ্লয়ি স্যালারি রেজ দিস ইয়ার, আমরা কি এই বছরে এমপ্লয়ীদের স্যালারি বাড়াইতে পারবো কিনা, অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিতে পারবো কিনা। আমরা কি, হোয়াট ইজ দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ইচ ইউনিট অফ প্রোডাক্ট, আমাদের যে ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়, এটার প্রত্যেকটা ইউনিট, আপনি একটা ফ্যান তৈরি করেন অথবা একটা লাইট তৈরি করেন অথবা একটা এই যে প্রোডাকশন করেন, সেটার পার ইউনিটের খরচ কত।
আপনার হুইচ প্রোডাক্ট লাইন ইজ দ্য মোস্ট প্রফিটেবল, আপনি 5টা প্রোডাক্ট করেন, তার ভিতর কোন প্রোডাক্টটা প্রফিটেবল, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই জিনিসগুলো জানার জন্যই কিন্তু অ্যাকাউন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টস ফাইন্যান্স প্রিপারেশন। আচ্ছা, এবার আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। এই যে এইথিক্সে যাব না, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলেছি, আমরা এখন সরাসরি আপনাদেরকে একটা অ্যাকাউন্টিং এ চলে গেলাম। সো আগামী 10টা অ্যাকাউন্টিং ট্রানজেকশন জার্নাল শিখায় ব্যালেন্স শিট দেখাবো আপনাদেরকে। যদি আজকে এটা কমপ্লিট না হয় তাহলে আবারও একটা সেশন আমাদের করতে হতে পারে। সো আমি চেষ্টা করবো আজকের ভিতর ক্লিয়ার করার জন্য। এইখানে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আগে কেউ শুনেছেন, দেখেছেন? বলেন। জি স্যার, দেখেছি স্যার। এই ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয় গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। বোঝা গেল? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা, এবার আসেন, এই অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই ওনার্স ইকুইটি মানে হচ্ছে, এখানে আমরা ওনার্স ইকুইটি মানে বুঝতে পারছেন তো, আমরা যে মূলধন দিই ব্যবসায়, ধরেন একটা ব্যবসা চালু করতে গেলে একটা মূলধন দিতে হয়, সেই টাকাটা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মূলত আমরা কমন স্টক বা শেয়ারের মাধ্যমে আমরা দেই, আমাদের জানি যে আমরা কোম্পানি করলে আমাদের টাকা দিতে হয়, আর প্রফিটটা এখানে যোগ হয়। অর্থাৎ আমি ব্যবসা করে যত রেভিনিউ পাই সেখান থেকে খরচ বাদ দিয়ে যে টাকাটা থাকে সেই টাকাটা আমার রিটেন আর্নিংস বা আমার জমা হয়, আর এখান থেকে আমি ডিভিডেন্ড নিতে পারি। সো এই কনসেপ্টটা আপাতত, এটা ছবি স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি আপনাদেরকে, আপনারা চাইলে মেইলে, যারা মেইলে বা রেসপন্স করবেন আপনাদেরকে পিপিটিও আমরা দিয়ে দিব, ঠিক আছে? সো আপাতত আপনারা এটা ছবি তুলে রাখেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ব্যাখ্যা করছি। এবার আসেন যে আমরা একটা সরাসরি একটা এক্সাম্পলের মাধ্যমে এই অঙ্কটা করি, যে হিসাবটা দিলাম, এখন আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে শুরু এখান থেকে, যে আমরা একটা ট্রানজেকশন শিখব। এই যে দিস ইজ এ বিজনেস। আচ্ছা, এখন আমরা যে কয়জন আছি প্রত্যেকের মাথায় ধরে নিতে হবে যে আমি একটা ব্যবসা করতে চাই। তাহলে একটা ব্যবসা করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমেই একটা ব্যবসার নাম ঠিক করতে হবে। হ্যাঁ, একটা নাম ঠিক করতে হবে, সেই নামটা আপনার হচ্ছে যে কোনো নাম হতে পারে, একটা নাম সেট করতে হবে। আমরা ধরে নিলাম এই ব্যবসাটার নাম দিয়েছি আমরা বিস সলিউশন। তো প্রথম, যদি ব্যবসার কতগুলো ধরন হয়, একটা হয় প্রোপ্রাইটারশিপ বিজনেস, আর একটা হয় পার্টনারশিপ বিজনেস, আর একটা হয় হচ্ছে আপনার হচ্ছে যে যেটাকে বলে হচ্ছে যে ওপিসি, 1% কোম্পানি, একজন বাট কোম্পানি, তারপরে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপরে হয় পাবলিক লিমিটেড কোম্পানি। একজন আমাকে কোশ্চেন করেছিলেন বিস সলিউশন পিএলসি মানে কি, এটা কেন লিখছি প্রথমে ভুলে গেছিলাম। বিস সলিউশন পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। এখনকার যত কোম্পানি আপনারা দেখেন, দুই ধরনের কোম্পানি দেখবেন, একটাকে বলা হয় পিভিটি মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। সো প্রাইভেট এবং পাবলিক কোম্পানি নামে দুই ধরনের কোম্পানি আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার হোল্ডার থাকে হচ্ছে 2 জন থেকে 50 জন, আর পাবলিকে হচ্ছে 7 জন থেকে 7 জন থেকে শুরু শেয়ার হোল্ডার, আর আনলিমিটেড আপনার পর্যন্ত হতে পারে। সো পিএলসি মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে আনলিমিটেড শেয়ার হোল্ডার থাকতে পারে। সো এই কোশ্চেনটা শুরুতে একজন বলেছিলেন। তো যাই হোক, এখন জি বলেন স্যার। এখানে একটু জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের যে ব্যাংকিং সেক্টর আমি আছি, এখানে ইউসিবিএল যেটা ইউসিবি পিএলসি শব্দটা ইউজ করছে, মানে পিএলসি শব্দটা ইউজ করছে। আমি বলছি, আমি আপনার কোশ্চেন বুঝে ফেলছি ভাই, আমি অ্যান্সার দিচ্ছি, আপনার কোশ্চেনটা কষ্ট করে করতে হবে না। সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা, খুবই সুন্দর করে বুঝতে পেরেছি, অ্যান্সার করছি। সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই। উনি যে কোশ্চেনটা করছে, উনি কোশ্চেনটা করতে চাইছে কিছু কিছু ব্যাংক পিএলসি করছে, কিছু কিছু ব্যাংক এখনো পিএলসি লিখছে না, তারা লিমিটেডই বলছে। যেমন ব্যাংক এশিয়া লিমিটেড ছিল, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ছিল, ইউসিবিএল অলরেডি পিএলসি লিখছে। এটা একটা কারণ বলি, আমাদের দেশের যে কোম্পানি অ্যাক্ট, এই কোম্পানি অ্যাক্টটা হচ্ছে 1994 সালের কোম্পানি অ্যাক্ট। খেয়াল করেন, এই 1994 সালের কোম্পানি অ্যাক্টে আপনার যখন ব্যবসা কোম্পানি ছিল দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রত্যেকেরই নামের শেষে এলটিডি লেখা থাকতো, লিমিটেড, এটা লেখা এলটিডি। যেমন কি হয়েছে, ব্যাংক এশিয়া এলটিডি, বিস সলিউশন এলটিডি, তারপরে ইউসিবিএল এলটিডি,
এই কোম্পানি একটা সম্প্রতিকালে 2018 সালে অনেক আগে শুরু হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের লাস্ট যেটা 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সময় থেকে কোম্পানি অ্যাক্ট চেঞ্জের একটা প্রক্রিয়া ছিল। ফাইনালি 2020 সালে এসে নতুন একটা কোম্পানি অ্যাক্ট দিছে, সেখানে বলা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পিভিটি থাকবে বা এলটিডি থাকবে, আর হচ্ছে আপনার যেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি তারা পিএলসি লিখবে। এখন বাই বন্ড সবগুলো ব্যাংকই পাবলিক লিমিটেড কোম্পানি, কোনোটাই প্রাইভেট না, সবগুলো ব্যাংকই, খেয়াল করে শুনেন, সবগুলো ব্যাংকই পাবলিক লিমিটেড কোম্পানি। এখন কোশ্চেন হচ্ছে, একটা মনের ভিতরে সবার সংশয় যে আমি কি তাহলে অটোমেটিকলি পিএলসি লিখতে পারবো কি পারবো না, সেই বিষয়টা আরজেসি মিনিস্ট্রি অফ কমার্স অতটা ক্লিয়ার করেছিল না, বাট এখন বলা হচ্ছে যে প্রত্যেকেই তার নামটা পিএলসি দিতে পারবে, বাট একটা চেঞ্জ করতে হবে। যেমন যদি আমার আগে, আমি যদি পাবলিক লিমিটেড কোম্পানি থাকে, আগে যদি আমি লিখি এলটিডি, সেই এলটিডির জায়গায় পিএলসি